আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শুভকুণ্ড মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। বৃষ রাশির যারা জাতক জাতিকা আপনারা দেখছেন আজকের এপিসোড, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। 2025 সালের এই যে একেবারে শেষে দাঁড়িয়ে ডিসেম্বর মাস, গোবিন্দদা, বৃষ রাশির যারা জাতক জাতিকা বা বৃষ লগ্নের যারা জাতক জাতিকা দেখছেন, আমি এক একটা করে যতগুলো বেশি হাউস অনুযায়ী আলোচনা নিয়ে আসা যায় আমি সেদিকে যাব। আচ্ছা, প্রথমত আমি তোমাকে জিজ্ঞেস করব, এই যে মানে তিনখানা আমি দেখতে পাচ্ছি এখানে, কিন্তু শুক্র, রবি এবং মঙ্গল এক জায়গায় পুরো জড়ো হয়ে আছে। তো ওনাদের সপ্তমের জায়গা, এটা কি কি ফলাফল ওনাদেরকে দেবে সেটা যদি একটু বলো। আচ্ছা, সপ্তম থেকে আমরা দাম্পত্য, বিবাহ, ব্যবসা, ছোটখাটো ভ্রমণ এগুলো আলোচনা করে থাকি। তো এখানে আরও একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু সপ্তমের দীর্ঘদিন থাকছেন না। আচ্ছা, রবি যেরকম 16 তারিখ চেঞ্জ করছেন, আচ্ছা, শুক্র 20 তারিখ চেঞ্জ করে যাচ্ছেন, ডিসেম্বর সব বলছি। আচ্ছা, আবার মঙ্গল 9 তারিখ চেঞ্জ করে যাচ্ছেন। আরও একটা ঘটনা ঘটবে এখানে, বুধ 7 তারিখে চলে আসছেন এই সপ্তমে। আবার বুধ এই যে ষষ্ঠে বসে আছেন, এখানে কিন্তু একটা চতুর্গ্রহা যোগ তৈরি হয়ে যাচ্ছে মাত্র 1-2 দিনের জন্য। আচ্ছা, তারপর আবার বুধও গিয়ে একদম মাসের শেষ মুহূর্তে অষ্টম স্থলে বৃষ রাশি, সেখানে একটা চতুর্গ্রহা যোগ তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাপারটা বোঝা গেল একটু? এবার তাইলে আমি বলি, এই মুহূর্তে কিন্তু ওনাদের বিবাহ বা দাম্পত্য ক্ষেত্র খুব একটা সুখকর যাবে না। আবার যাবে না, আবার যাবে কেন, কথাটা তো বুঝতে হবে। লগ্নাধিপতি শুক্র কিন্তু সপ্তমে বসে আছেন 20 তারিখ পর্যন্ত, তাইলে অতি শুভ ফল প্রাপ্তির কথা, বিয়ের সাথে একটা জড়াবে। আচ্ছা, আরও একটা জিনিস তোমাকে বলি, পঞ্চমপতি বুধ বর্তমান ষষ্ঠে থাকলেও 7 তারিখের পর সপ্তমে চলে যাচ্ছেন। তাইলে প্রেম থেকে একটা পরিণতি আসার কথা ওই সময়কালে, যেহেতু পঞ্চমপতি সপ্তমে যাচ্ছে। আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গায় যে রবি আর মঙ্গল এই সপ্তমে খুব একটা ভালো ফলদান করেন না। আচ্ছা, যার জন্য যদি সত্যিকারের লগ্নপতি এবং বুধ শক্তিশালী অবস্থায় তার জন্মকুণ্ডলিতে থাকে, তাহলে কিন্তু দাম্পত্যও ভালো হবে, বিবাহ ক্ষেত্রেও ভালো হবে, যারা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও শুভ হবে, আর ব্যবসার ক্ষেত্রটা কিন্তু ভালো যাবে। কারণ 1-3 গ্রহ বসে আছেন। আচ্ছা, যে সপ্তমাধিপতি তিনি সপ্তমেই থাকছেন, প্লাস ব্যবসাধিপতি মানে কালপুরুষ চক্রের যে ব্যবসার কারক গ্রহ বুধকে ভাবা হয়, তিনি আবার সপ্তমে প্রবেশ করে যাচ্ছেন। তাহলে ব্যবসাটা ভালো চলবে, ছোটোখাটো ভ্রমণ হবে, বিবাহের যোগও আছে, দাম্পত্যও খারাপ যাবে না। কিঞ্চিত আমাদের বিবেচনা করে নিতে হবে যে উনার শুক্র আর বুধের পরিস্থিতিটা কোন জায়গায় আছে। হ্যাঁ, কেননা যেহেতু বুধ ওনার ওই জায়গাটায় যাচ্ছে, পঞ্চমপতি হয়ে সপ্তমে যাচ্ছে। ঠিক। আচ্ছা, দশমে রাহু বসে আছে। হ্যাঁ, কর্মের যে জায়গা বা দশম জায়গা থেকে কি কি পাওয়া যায়, কি কি ফল ওনারা পান, মূলত একদম কর্ম। আর আমরা একটা জিনিস বিবেচনা করি, কিছুটা পিতৃ সম্পদ, কথাটা বুঝলে, সম্পদ কিছুটা বিবেচনা করি, তবে মূলত এখান থেকে কর্মভাব, এটা কর্ম বিচার করা হয়। এখানে রাহু বসে আছেন, দীর্ঘদিন বসে আছেন, বোঝা গেল, এবং তিনি দীর্ঘদিন ধরে ওই বৃহস্পতি নক্ষত্রেই অবস্থান করে আছেন। যে বৃহস্পতি দেখো তৃতীয় থেকে বক্রী হয়ে দ্বিতীয়ের মতো ফল দিচ্ছেন, অর্থাৎ তাঁরই নক্ষত্রে রাহু। এই জায়গায় কর্মের যারা এই যে বৈদেশিক কর্ম, ইলেকট্রিক রিলেটেড কর্ম বা কম্পিউটার জাতীয় প্রযুক্তি বিষয়ক কিছু কর্ম, এই জায়গাটা কিন্তু এদের ক্ষেত্রে খুব সুন্দর।
সময়কাল দিচ্ছে, রাহু ভালো ফল দিচ্ছে। আর রাহুর এটা তো বায়ুবীয় তত্ত্বে, বায়ু কারক গ্রহ, তিনি তার দশমে বসে আছেন। এই জায়গায় রাহু খারাপ ফল দেবেন না। অতএব যারা আবার বিদেশে আছেন কর্মে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আসছে। যারা বিদেশে ধরো যেতে চাইছে, হ্যাঁ, যারা যেতে চাইছে তাদের ক্ষেত্রটাও খুব একটা খারাপ আসবে না। তবে এবার একটু প্লাসগুলো বললাম, একটু মাইনাসও তো থাকছে। দেশের অভ্যন্তরস্থ যেসব সেক্টরে মানুষজন কাজ করেন, সাধারণত এই যে বিদেশি কোম্পানির সাথে যুক্ত আছেন বা দেশীয় কোম্পানিতে যুক্ত আছেন, তাদের একটু বলবো যে যেহেতু রাহু আছে, কিছুটা ভুলভাল করাবে। কর্মক্ষেত্রে হোক, পেপারস তৈরির ক্ষেত্রে হোক, যে যার তো একটা কাজ আছে, সেই কাজগুলাই কিঞ্চিত ভ্রমিত করাবে। এর আবার ভাগ আছে, যদি রাহু উনার কুণ্ডলিতে ভালো জায়গা পায়, ভালো তারা পেয়ে থাকে, তাইলে কিন্তু এতটা আসবে না। নেহাত খারাপ তারা পেয়ে গেলে বা খারাপ ঘর পেয়ে গেলে তখন এই ভ্রমিত ভাবটা বেড়ে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা ভাই, তোমাকে বলছি, যেটা বুঝতে পারবে না ক্লিয়ার আমাকে জানাবে, কারণ আমি তো আমার মতো করে বলে যাচ্ছি না। না, অবশ্যই। তৃতীয়ের যে বৃহস্পতির যে জায়গাটা, ওই জায়গাটায় আমি যাব, কেননা ওটাও শিফটিং করছে, অনেকগুলো শিফটিং করছে। কিন্তু স্যাটার্ন মানে শনি, তিনি যে একাদশে বসে আছেন, মানে এখানে শনি রাহুর সাথে যে একটা শ্রাপিত যোগের কম্বিনেশন ছিল, সেটা কি আবার ফিরে আসার কোনো চান্স আছে? আসছে না, কারণ আমরা শ্রাপিত যোগে বলেছিলাম যে মোটামুটি একটা 10 ডিগ্রির মধ্যে আসতে হতে হবে প্রথমত, আর একটা রাশিতে আসতে হবে। কিন্তু রাশিটা চেঞ্জ হচ্ছে না। দেখো, নক্ষত্রগতভাবে দুজনে কিন্তু একটা নক্ষত্রে থাকলেও রাশিটা কিন্তু একই হলো না, যার জন্য আসছে না। কিন্তু ঘটনা হচ্ছে, দশমাধিপতি নবমাধিপতি এখানে হচ্ছে শনি, উপার্জনের স্থলে পৌঁছে গেল। বুঝতে পেরেছো? তাইলে ভাগ্যও সাথ দেবে উপার্জনের জন্য, কর্মও সাথ দেবে উপার্জনের জন্য। আবার উপার্জন পতি, কথাটা খুব বাজবে, উপার্জন পতি তিনি কিন্তু তৃতীয় থেকে বক্র অবস্থায় দ্বিতীয় ভাবের ফলদান শুরু করেছেন। আবার মাসের দ্বিতীয়ার্ধে তিনি কিন্তু প্রবেশ করে যাচ্ছেন দ্বিতীয় স্থলে। তাইলে ভাগ্যের সহায়তায় কর্মের দ্বারা উপার্জন থেকে সঞ্চয় যোগ, কানেকশনগুলো বুঝতে হবে প্রত্যেকটা। না, অবশ্যই। আর তুমি এত মানে সহজভাবে এবং সুন্দরভাবে বলছো, যে কেউ কারোর কাছে যদি জন্মছক থাকে, লগ্নচার্ট থাকে, তিনি মেলাচ্ছেন, তার সাথে তিনি বুঝতে পারবেন। কিন্তু দেখো, এই গোচরের ফল তো সবার সাথে মিলবে না। সেটা তো একটা যার জন্য বলছি জন্মকুণ্ডলী। তুমি একটা প্রশ্ন করো ভাই মাঝে মধ্যে, এটা এপিসোডে আজকে আমি ক্লিয়ার করবো, কারণ দর্শকদের বোঝার দরকার আছে। অনেক সময় বলো না যে গোবিন্দদা, এদের দ্বিতীয় বিবাহের কোনো সম্ভাবনা আছে? আমরা এক কথায় দেখে একটা মাইনর মানে 15-20% দেখেও বলে দিই হ্যাঁ হতে পারে, কি না হতে পারে না। অ্যাকচুয়ালি তোমাকে দ্বিতীয় বিবাহ, এদের তো এতগুলো গ্রহ সপ্তমে বসে আছে না, চতুর্গ্রহ যোগ পর্যন্ত তৈরি হচ্ছে। তোমাকে ভালো করে বুঝে নাও ব্যাপারটা, আমি দর্শকদেরও বলবো ভালো করে বুঝে নেবেন। দ্বিতীয় বিবাহ করতে গেলে তোমাকে লাগে, আরেকজনকে লাগে, তাইলে লগ্ন সপ্তম। আচ্ছা, এবারে সপ্তমের দ্বিতীয়, সপ্তমের দ্বিতীয় কি হচ্ছে? নবম। হয়ে গেল, এবারে বিয়েটা হয়ে গেল। এবারে বলবে যে দ্বিতীয়, অনেকের প্রশ্ন থাকে, দ্বিতীয় বিবাহের ভাগ্যটা ভালো হবে তো, মানে আগের বিবাহের মতো হবে না তো? লোকে তো আগের বিবাহ আর পরের বিবাহ মানে কোনো একটা আগের বিবাহের ডিস্টার্ব আছে, বুঝো? দ্বিতীয় বিবাহের মতো হবে না তো, প্রশ্ন থাকে। ভালো হবে তো। সপ্তমের পঞ্চম কোথায় হচ্ছে দেখো তো? আচ্ছা, সপ্তমের পঞ্চম হচ্ছে তোমার একাদশ হচ্ছে, বাস হয়ে গেল। তাইলে দ্বিতীয় বিবাহ এবং বিবাহটা ভালো হবে কিনা বুঝতে হলে তোমাকে আসতে হবে, লগ্নে আসতে হবে, সপ্তমে আসতে হবে, নবমে আসতে হবে এবং একাদশে যেতে হবে। আসলে জ্যোতিষ শাস্ত্রের বা জ্যোতিষ বিদ্যার এই যে মানে ইকুয়েশনগুলো, ব্যাকরণগত জায়গা থেকে ইকুয়েশনগুলোই হচ্ছে আসল খেলা। একদম। আরো বলি, আমার দ্বিতীয় বিবাহটা কার সাথে হবে? আচ্ছা, মানে আমি তো ধরুন একটা পাড়ায় দেখছি, একটা কর্মস্থলে দেখছি, একটা আমার শ্বশুর বাড়ির সেই সম্বন্ধেও দেখছি। আচ্ছা, মানে এটা কি অ্যারেঞ্জ ম্যারেজের কথা? হ্যাঁ, নইলে এতগুলো জায়গায়, যদিও আজকাল প্রেমের জায়গাও লোকে একাধিক জায়গায় দেখছে, না সেও আছে, সে প্রেমের জায়গা হলে আমরা তখন আবার পঞ্চম গুলো দেখবো। আচ্ছা, এখানে যদি দেখা হয় আবার মায়ের কুটুম্ব হতে পারে, হতে তো পারে। এবারে দেখা গেল যদি কোনো কারণে শ্বশুর বাড়ির সম্বন্ধীয়, ধরুন কারুর প্রথম স্ত্রী মারা গেছে,
লোকটি ভালো। না আমি ছোট্ট করে যাব, কেননা এই মাসের নিরিখে কি কোনো দ্বিতীয় বিবাহের প্রবল যোগ আছে? একটা যোগ আছে, অনেকগুলো গ্রহ বসে গেছে। আচ্ছা, এই কারণেই তুমি দ্বিতীয় বিবাহ নিয়ে এতটা আলোচনা নিয়ে আসছো। বলতে আচ্ছা, চাইছি এতটা গুরুত্ব দিই, কারণ 4খানা গ্রহ ঢুকে যাচ্ছে। না ঠিক আছে, ছোট্ট করে মিটিয়ে নি তাহলে। এবারে যদি দেখা যায় নন ব্লাড রিলেটেড জায়গায় বিয়ে হচ্ছে, তাহলে দ্বিতীয়ের কানেকশনটা দরকার। মানে পূর্বের কোনো আত্মীয়তা ছিল না, একেবারে নতুন। নতুন বলতে ব্লাড রিলেশন নেই, তার মানে রক্তের সম্পর্ক নেই। আচ্ছা, যদি তাইলে দ্বিতীয়ের কানেকশন থাকবে। যদি মাতৃ সম্বন্ধীয় কারো থাকে, চতুর্থের কানেকশন থাকবে। প্রেম করে হলে একটু পঞ্চম কানেকশন থাকবে। প্রেমটা কোথায় হবে তার বিবেচনা করতে বললে আরো ঘাঁটবো। ঠিক ঠিক ঠিক, একদম তাই, যে প্রেমটা তাইলে কোথায় হবে, ঘাঁটবো। একদম তাই। এবারে ঘাঁটতে ঘাঁটতে এগুলোকে বিশ্লেষণ করে তবে গিয়ে দ্বিতীয় বিবাহ হবে কিনা তার ফলাদেশ দেওয়া যায়। কথাটা বুঝলে? আর এখান থেকে গোচরে কেবলমাত্র আমরা একটা সাময়িকভাবে কিঞ্চিত বিবেচনা করি, বলে দিচ্ছি। তার মানে এটা 100% সঠিক নয়। না না, সে তো অবশ্যই, যারা দেখছেন এই মুহূর্তে তারা জানেন যে তাদের জন্মছক এক্ষেত্রে না এত জোর গলায় যে না, আমরা যেটা আমি বলছি, আমি অনেক কিছু দেখি বুঝি, আমরা যেটা বলছি যে আমি বলছি, অথচ বলছি এটা সঠিক নয়, এটা বলার জন্য না একটা আলাদা মন দরকার ভাই। হ্যাঁ, না না, সেই মনের তো জায়গাটা দরকার, সেটাও সেই মনটাও। এবার এই মুহূর্তে ওনাদের মন কোথায় আছে আমি সেটা একটু খুঁজি, একটু লগ্নে চলে যাই। মন এবং শরীরের যে অবস্থা, বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের এই ডিসেম্বর মাসে ওনারা কি কি ফল পাচ্ছেন? মন ভালো থাকছে তো, এই তো লগ্নপতি সপ্তমে বসে সরাসরি লগ্নের উপর দৃষ্টি রেখেছে। আরে আরো মন ভালো হয়ে যাবে, তুমি বোঝো, আরো মন ভালো হয়ে যাবে। এই যে বৃহস্পতি ইয়েটা নিয়েছে না, বক্রি হয়ে গেছে, সম্পদের মতো ওনাদের প্রচুর সম্পদ যোগ দেখতে পাচ্ছি আমি, পরিষ্কার যেন কাঁচের মতো দেখতে পাচ্ছি। প্রবল সম্পদ যোগ, অ্যাসেট যোগ। কেউ গয়না করাবেন, কেউ জায়গা কিনবেন, কেউ টাকা ডিপোজিট করবেন, প্রবল সম্পদ যোগ এদের দেখা যাচ্ছে। হ্যাঁ, যার যেরকম আধার, মানে যার যেমন এতদিনে তিনি সামর্থ্যবান হয়ে উঠতে পেরেছেন, সেই নিরিখে একটা সঞ্চয় যোগ, সম্পদ যোগ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আপনার 5 লক্ষ টাকা জমিয়েছেন, আপনি 5 লক্ষ টাকার নিরিখে যাবেন। আচ্ছা, এই যে সম্পদ করতে গিয়ে আবার ঋণগ্রস্ত হবে, একটা যোগ আছে, আবার বলে দিচ্ছি কেন যোগ আছে। কিন্তু যার জন্মছকে ষষ্ঠপতি ধরো পীড়িত, বা সে ভুলভাল তোমার বাজে মানে গ্রহের সংস্পর্শে আছে, তাহলে সে যদি আবার যদি এই সম্পদ গড়তে গিয়ে যদি তিনি ধরো ফ্ল্যাট কিনতে যাচ্ছে, সেখানে আবার তাকে ঋণ নিতে হচ্ছে ধরো 5-7 লাখ টাকা। কথাটা কোথায় জানো, বৃহত্তর কিছু করার জন্য ক্ষুদ্রতর ঋণ হতেই পারে। মানে সেক্ষেত্রে জন্মছকে ষষ্ঠ ঘর ডিস্টার্ব থাকলেও কিছু যায় আসে না। আমার এখানে আমি গোচরটাকে দেখে বলছি, বর্তমান যে গোচর বলছে, এই যে আবার ষষ্ঠের সপ্তমে কানেকশন হয়ে যাচ্ছে, সপ্তম থেকে অষ্টমে বুধ চলে যাচ্ছে মাসের শেষের দিকে বলছি। এই যে ঘটনাগুলো, শুক্র তো অ্যাকচুয়ালি এদের ষষ্ঠপতি, সেটাও দেখো, ষষ্ঠপতি হয়ে সপ্তমে গেল, তারপর সে অষ্টমে যাচ্ছে, ক্রমান্বয়ে যাচ্ছে। তো এখানে একটা জিনিস, বৃহত্তর কোনো সম্পদ সৃষ্টির নিরিখে ক্ষুদ্রতর ঋণ গ্রহণের সম্ভাবনা প্রবল। আচ্ছা, সেটা দেখা যাচ্ছে। আচ্ছা, বৃহস্পতির জায়গা থেকে এই যে চেঞ্জেসটা যেটা, বা বৃহস্পতি এখন এই ডিসেম্বরে কি কি ফলাফল দিচ্ছেন ওনাদের? প্রথমত এই যে দুটো পার্টে ফল হচ্ছে, একটা বক্রি হয়তো দ্বিতীয়ভাবে ফল দিচ্ছে, একটা তৃতীয়ের মতো ফল দিচ্ছে। যোগাযোগ বর্তমান সময়কালে, মানে প্রথম পার্টে কিছুটা যোগাযোগ থাকবে ভালো 5-6 তারিখ পর্যন্ত। তারপর এই যোগাযোগটা কিসের জন্য হবে? কোনো সম্পদ সৃষ্টির জন্য হবে। দেখো, তৃতীয় থেকে দ্বিতীয়ের দিকে যাচ্ছে, যোগাযোগটা এখন একটু বেড়েছে বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে সম্পদ সৃষ্টির জন্য। এবং এই যোগাযোগে খুব মিষ্টি সুন্দর ভাষা ব্যবহার করছেন উনি, করবেন 5-6 তারিখের পর থেকে, যেটা খুব মিষ্টি মধুর ভাষা, এবং যে ভাষাকে কাজে লাগিয়েও তিনি কিন্তু সম্পদটা সৃষ্টি করবেন। আচ্ছা আচ্ছা, বেশ। এছাড়া মানে ওনাদের এই যে চতুর্থের যে কেতুর যে ব্যাপারটা আছে, ওই জায়গাটা নিয়ে কোনো সাবধান বা কোনো ব্ল্যাক ম্যাজিক বা যদি কিছু সম্ভাবনা থাকে? চতুর্থে ওনাদের দীর্ঘদিন কেতু বসে আছে। চতুর্থ হচ্ছে পরিবার। ওনাদের তো পরিবারের কিছু ব্যক্তি আছেন, ওনাদের পেছনে প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে লেগেই আছেন। হ্যাঁ, আচ্ছা, পরোক্ষভাবে, মানে সেটা সারা জীবনের জন্য না। এই চতুর্থে কেতু দীর্ঘদিন থাকবে। এবারে 3টে নক্ষত্র, এবারে সেই 3টে নক্ষত্র অনুসারে তিনি চেঞ্জ করছেন, তো যার জন্য কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন অবশ্যই আসছে। কিন্তু উনাদের বেশ কয়েক মাস আগে থেকে উনাদের পারিবারিক একটা গৌণ বা গুপ্ত একটা
ষড়যন্ত্র ওদের বিরুদ্ধে চলছে। সেটা কে করতে পারে? মানে কি মানে কেউ জন্মছক দেখাচ্ছে, তাহলে তখন সেটা কি ক্লিয়ার হবে, না এমনিতে গোচর থেকে আন্দাজ অনুযায়ী বলা যাবে? একটা আন্দাজ অনুযায়ী বলতে পারি আমি। হুম। বর্তমান যেহেতু শুক্রের নক্ষত্রে কেতু বসে আছেন না, উনি মহিলা হওয়ার সম্ভাবনাটা প্রবল। আপাতত সেখানে তো আর অন্য কোনো গ্রহের অবস্থানটা বর্তমান নেই, হুম নক্ষত্র ধরে বলতে হচ্ছে। হুম এবারে তার দ্বারা আবার পরিবারের মানুষজন প্রভাবিত হবে, সেটা তো আলাদা জিনিস। সেটা তো চলে আসো সামাজিক ক্ষেত্রে। শুরুটা করছেন উনি, হুম ছড়িয়ে পড়ছে রামসাম যদুতে। হুম তবে এক্ষেত্রে মহিলারাই বেশি ভূমিকাটা অবলম্বন করছেন। আচ্ছা, মানে ওনার জীবনের ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ। আপনাদের জীবনের ক্ষেত্রে। বেশ। আচ্ছা, ওনার এই যে মোটামুটি দ্বাদশের জায়গা মঙ্গল, তো সে যেহেতু এই মুহূর্তে আপনার এখানে বসে আছে, সপ্তমে বসে হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। একটু মানে ধরুন কোনো জেল জরিমানা বা মুখ লাভ ইত্যাদি ইত্যাদি এইসব নিয়ে দ্বাদশের ফলাফল তাহলে উনি না না, কিভাবে পাচ্ছেন? এখানে এই মুহূর্তে হচ্ছে দ্বাদশ, মানে এখানে বিদেশ দূরবর্তী ইত্যাদি বোঝাবে, ঠিক কথা। কিন্তু যেহেতু সপ্তমে তার স্বগৃহে মঙ্গল বসে আছে, ভাষাটা দেখো, স্বগৃহে বসে আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে কি হবে, ব্যবসা ক্ষেত্রটা একটু ভালো যাবে, খারাপ নয়। তবে যারা একটু বিদেশ সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত কোনোভাবে, তাদের ক্ষেত্রটা খারাপ যাবে না, ভালো যাবে। আচ্ছা, আবার এই অষ্টমে চলে গেলে তখন গিয়ে দ্বাদশ আর অষ্টম একটা আধ্যাত্মিক ক্রিয়া হবে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে এইখানে যে রোগ ব্যাধি আর এটা বোঝা হয়, তো সেখান থেকে কিছু পরিমাণ অর্থ ক্ষয়ের সম্ভাবনা, তবে সেটা ক্ষীণ, খুব অল্প, না হওয়ার মতো। কিছু টাকা পয়সা খরচের যোগ আছে, সেটা দেখতে হবে। আর আইনি জটিলতায় যারা জোড়া ব্যান ভাবছেন, মানে বিভিন্ন রকম এই মঙ্গল তো এখানে না, বিবাহের জায়গা থেকে মানে ডিভোর্স বা আইনি দিকে যাওয়ার একটা, আইনি দিকে যাবে, এবং সেটা যাদের চলছে তাদের কিন্তু সেটা সমাপ্তির পথে। আর নতুন করে আবার সূচনাও হতে আবার চলেছে। নতুন করে একটা সূচনাও দেখা যাচ্ছে। তবে সূচনাটা এই মুহূর্তে সপ্তম থেকে যেহেতু অষ্টমে হচ্ছে, কেস কাচারি না ভেবে আমি ভাবছি কি জানো, বেশিরভাগটা দেখবে সেই না আমিও ছেড়ে দিচ্ছি, তুমিও ছেড়ে দাও, কেসের দিকে যাব না, তুমি মাল ছাড়ো তো 10 লাখ কেটে যাই, এরকম একটা প্রস্তাব আসবে প্রথমে। না হলে তখন সেটা মালি মোকদ্দমার দিকে যাবে। প্রথম প্রস্তাব আসবে একটা ডিমান্ড, কারণ অর্থ ক্ষতির একটা যোগ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তার মানে একটা বড় পরিমাণ অর্থ দিয়ে দিলে ক্লিয়ার হয়ে যাবে, আর না হলে সেটা ধীরে ধীরে ক্ষতির দিকে যাবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আরও একটা সাবধান বাণী দিয়ে দিই, যাদের পার্টনার অসুস্থ অবস্থায় আছেন তাদেরকে বলবো আপনার পার্টনারকে কিঞ্চিত কি বলবো দেখভাল করুন, চিকিৎসাটাকে ভালো করুন। কারণ সেই মঙ্গল অষ্টমে যাচ্ছে, সপ্তমপতি অষ্টমে, একদম ভালো নয়, একদম ভালো নয়। হ্যাঁ, আচ্ছা, তবে একটা সুখের খবরও আছে, যেটা যে এই মুহূর্তে বৃহস্পতি বক্রী হলেও তার একটা দৃষ্টি কম বেশি করে পড়ে আছে ওই জায়গায়। তো সেই জায়গায় বলবো যে তথাপি আপনাকে চিকিৎসকের পরামর্শটা নিতেই হবে, না হলে কিন্তু একটু ক্ষতির দিকে যাওয়ার সম্ভাবনা। যাদের ষষ্ঠে কেতু টেতু বসে আছে তারা দেখাতে পারে, নইলে রোগ আপনাদের ধরা যাবে, ডাক্তার দেখালেও হয়ে যাবে আপনাদের। আচ্ছা, মোটামুটি বয়স্ক যারা আছেন তাদের শরীর স্বাস্থ্য, বাড়িতে বাবা মা যারা আছেন, বয়স্ক যারা আছেন, তাদের শরীর স্বাস্থ্য, তার শরীর স্বাস্থ্যটা একটু ডিস্টার্ব দেখছি। বিশেষ করে বড়দা জাতীয় যারা আছেন, খুব বয়স্ক দাদা যদি থাকেন, তাদের একটু শরীর স্বাস্থ্য, গাঁট নার্ভ ইত্যাদির একটা সমস্যা দেখা দেবে। তারপর শাশুড়ি টাশুড়ি সম্বন্ধীয় যদি আছেন, তাদের ক্ষেত্রে দেখা যাবে কিছুটা ব্যাক পেনের সম্ভাবনা, ব্যাক পেনের সম্ভাবনা, কিছুটা কোমরের নিচের অংশের, এটা মানে হাঁটা চলার ক্ষেত্রে একটা সমস্যা অনুভব করছি ওই জায়গায়। মায়ের মধ্যে, নিজের মায়ের মধ্যে ওনার কিছুটা গুপ্ত রোগের প্রাবল্য বাড়বে, যেহেতু বয়স্ক কথা বললে তুমি, বয়স্কদের মধ্যে এগুলা একটু বাড়বে। বাবার ক্ষেত্রেও একটু নার্ভের সম্ভাবনা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বেশ, তবে সারিয়ে যাওয়ার যোগ্য যদি ঠিক চিকিৎসা নেওয়া হয় না, ওটা কিন্তু অনেকটা উপশম হবে, সারিয়ে যাবে না, উপশম হবে। বেশ, আমার লাস্ট যেটা প্রশ্ন থাকছে সেটা পঞ্চমের জায়গা থেকে। আমি এই জায়গাটায় একটু চলে যাব, ওই যারা পড়াশুনো করছে আর কি, স্কুল কলেজে যারা পড়াশুনো করছে, তো তাদের ক্ষেত্রে মানে এই সময়টা কিরকম, বা তাদের পড়াশুনোর জায়গা থেকে বাবা মায়েরা মানে কি, কেননা এই সেশনের একটা তো পুরো মানে গুরুত্বপূর্ণ সময় এগুলো। পঞ্চমপতি হচ্ছে বুধ, বুধ না গোচরে খুব অল্প দিন থাকেন। আচ্ছা, মাত্র 18 দিনের খেলা, এখানে একদম ওটা নিয়ে বলা উচিত নয়। আচ্ছা আচ্ছা, তথাপি বলছি এই যে চলছে এই সময়কালটায়
দেখা যাবে যে আইন নিয়ে যারা পঠন পাঠন করছেন, চিকিৎসা শাস্ত্র নিয়ে যারা পঠন পাঠন করছেন, তথ্য প্রযুক্তির কিছু অংশ, বাক্য জাতীয় কিছু, বুদ্ধি জাতীয় কিছু বিষয়ে যারা পঠন পাঠন করছেন, ধরো কেউ অভিনয় শিক্ষা করছেন, তার তো বাক্য একটা মূল জায়গা, এদের ক্ষেত্রে এই সাময়িক সময়টা ভালোর দিকে যাচ্ছে। ভালো আছে। আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু পঠন পাঠনটা, উচ্চশিক্ষার ক্ষেত্রটা বলছি, কিঞ্চিত বিঘ্নিত যোগ দেখা যাচ্ছে। সেটা অল্প কয়েকদিনের জন্য অল্প, পরিবর্তন অল্প, হয়ে যাবে, অত বুধ মানে গুরুত্বপূর্ণ একদম না। অল্প। ঠিক। আজকের এপিসোড আমরা এখানেই বিরাম দিচ্ছি। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে 365 এপিসোড। আপনারা প্রত্যেকে চ্যানেল সাবস্ক্রাইব করুন, এইটা আমার অনুরোধ থাকছে আপনাদের কাছে, কেননা এই চ্যানেল আপনাদের চ্যানেল, আর যারা চ্যানেলকে ভালোবাসেন তারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হর।